এক্সপেন্স দিয়ে শুরু, মিসেলেনিয়াস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স না, এরপরে আসছে স্যালারিস এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স। ওকে, এই দেখো এখানে বেশ কিছু এক্সপেন্স আসছে, তো আমি এক্সপেন্স গুলো লিখলাম এখানে, মিসেলেনিয়াস, রেন্ট, স্যালারিস, ট্রাভেল এক্সপেন্স লিখলাম। ঠিক আছে, আচ্ছা, লিখার পরে দেখো এই যে চারটা এক্সপেন্স লিখলাম, এই চারটা এক্সপেন্স অ্যাডজাস্টিং এন্ট্রিতে আছে কোথাও? নাই। তাহলে এগুলো নিয়ে আমাদের আর ফার্দার কোনো কাজ করতে হচ্ছে না। এখন অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখো 1 নম্বরে কোনো এক্সপেন্স আছে কিনা দেখো। সাপ্লাইস এক্সপেন্স কত? 670। এটা আমরা কিভাবে পেয়েছিলাম? 150 থেকে 380 বাদ দিয়ে। হ্যাঁ 1050 থেকে। হ্যাঁ, তাহলে সাপ্লাইস এক্সপেন্স আসলো। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। 2 নাম্বার জার্নালে পেলাম কি এক্সপেন্স, কি পেলাম? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। 3 নাম্বার জার্নালে এক্সপেন্স পেলাম ইন্টারেস্ট এক্সপেন্স। এরপরে 4 নাম্বারে পেলাম কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা একটু এক্সপ্লেন করে দিই। $2000 মাল্টিপ্লাইড বাই 3 লিখো। এটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ওই যে 200 করে 3 মাসের জন্য 600। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আর কোনো এক্সপেন্স বাকি আছে? 5 নম্বরে তো এক্সপেন্স নাই। তাহলে টোটাল এক্সপেন্স হিসাব করে পাওয়া গেল কত? 7470। এটা হচ্ছে বি। টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করে পেলাম কি? নেট প্রফিট। এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় শুধু এক্সপেন্স অ্যাকাউন্ট আর ইনকাম অ্যাকাউন্ট গুলো কনসিডার করব। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের জন্য। ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে নেট প্রফিট অথবা নেট লস বের করা। তো নেট প্রফিট অথবা নেট লস বের করার নিয়ম কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে ইনকাম স্টেটমেন্টে কারো কোনো সমস্যা নাই, এতটুকু ক্লিয়ার? এটাকে থমাস ম্যাগনাম পিআই, এটাকে আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট লিখলে বেশি সুন্দর দেখায়। ঠিক আছে, আমাদের সেকেন্ড স্টেটমেন্ট হবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তো আমরা কি বলেছিলাম? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট দিয়ে আমরা দেখাবো একটা বিজনেস অর্গানাইজেশনের ইকুইটির পরিমাণ বিগিনিং ডেট, অ্যাকাউন্টিং পিরিয়ডের ওপেনিং ডেট থেকে ক্লোজিং ডেটে এসে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা চেঞ্জটা দেখাচ্ছি, দেখো। ওনার্স ইকুইটিতে ফার্স্ট এলিমেন্ট হবে ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল। টি ম্যাগনামের ক্যাপিটাল হচ্ছে এখানে 20,000। এই যে ট্রায়াল ব্যালেন্স আছে 20,000।
ঠিক আছে? ক্যাপিটালের সাথে যোগ হবে বিজনেসে যদি প্রফিট হয়, মনে রাখবা বিজনেসে যদি প্রফিট হয় সেটা যেমন মালিক এনজয় করবে বিজনেসের প্রফিট, লস হলে সেটাও মালিককে বেয়ার করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের প্রফিট হচ্ছে, উই হ্যাভ টু অ্যাড দ্য নেট প্রফিট উইথ ক্যাপিটাল। তারপরে দেখো টি ম্যাগনাম ড্রয়িংস দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স। তাহলে ড্রয়িং এর কারণে ইকুইটির পরিমাণ কি বাড়ে নাকি কমে? কমে। কমে। ড্রয়িং এর অ্যামাউন্টটা আমরা মাইনাস করব, আলটিমেটলি পাচ্ছি কি? আলটিমেটলি আমরা পাচ্ছি ওনার্স ইকুইটি 26,080। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ম্যাম, আরেকবার বলুন। ওনার্স ইকুইটি শুরু হবে ক্যাপিটাল দিয়ে, ক্যাপিটালের সাথে যদি বিজনেসের নেট প্রফিট হয় যোগ হবে। কারণ কি? বিজনেসের যদি লাভ হয় লাভটা মালিকের হিসাবে যাবে, ম্যাম আর এই ক্ষেত্রে যদি যদি লস লস হয় হলে তাহলে কি সেটা বিয়োগ করতে হবে, কারণ আচ্ছা। লসটাও মালিককে বেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? যদি লাভ হয় লাভ মালিকের ইকুইটির পরিমাণ বাড়িয়ে দিবে, আর যদি বিজনেসে লস হয় সেটা মালিকের ইকুইটির পরিমাণ কমিয়ে দিবে। এরপরে যদি মালিক যদি কোনো কিছু উইথড্র করে ড্রয়িংস এর পরিমাণটা কি করবে? বিয়োগ করবে। বিয়োগ করব, কারণ এটার কারণে ইকুইটির পরিমাণ কমবে। এখানে আমি ডাবল লাইন টেনে দিছি, তার মানে অ্যাকাউন্ট ক্লোজ। যেখানে যেখানে ডাবল লাইন দেওয়া আছে অবশ্যই লাইন ডাবল করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? মিস ড্রয়িং কি অলওয়েজ মাইনাস করব? অবশ্যই। অলওয়েজ কেন করব না? কারণ ড্রয়িং যদি করি তাহলে মালিকের ক্যাপিটালের পরিমাণ কমে যাবে। মনে করো তোমার বিজনেসে তুমি 2 লাখ টাকা পুঁজি দিলা ক্যাপিটাল, এখন এই 2 লক্ষ টাকা থেকে 20,000 টাকা তুমি উইথড্র করলা, তাহলে তোমার ক্যাপিটালের পরিমাণ কত আছে? 1,80,000। আমি যদি নিয়ে নিই তাহলে আমার বিজনেস আমার ক্যাপিটালের পরিমাণ ইকুইটির পরিমাণ কমবে, কমলে মাইনাস করব, যদি বাড়ে তাহলে প্লাস করব। ক্লিয়ার? তাহলে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে মানে যে বোঝা যাচ্ছে যে আমার ক্যাপিটাল বাড়ছে নাকি কমছে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওনার্স ইকুইটি দিয়ে আসলে বোঝা যাচ্ছে শুধু ক্যাপিটাল না, মানে বিজনেসের উপরে মালিকের যে ক্লেম, বিজনেস এবং মালিকের মধ্যে যে রিলেশন সেটা কি বাড়ছে নাকি কমছে। এখানে দেখো প্রফিট হওয়াতে কি হচ্ছে, বিগিনিং ফিগারের চাইতে এন্ডিং ফিগারটা বেশি হচ্ছে। এমনও হতে পারতো যদি লস হয় তাহলে ইকুইটির পরিমাণ কমবে, দুইটাই হতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার? ইনকাম স্টেটমেন্ট ছাড়া তো তাহলে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করা যাবে না। না না, একটা একটার সাথে লিংক, এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আমরা ব্যালেন্স শিটে আসি। আচ্ছা, এখানে আমরা যে ব্যালেন্স শিটটা করব সেটাকে বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। একটা বিষয় দেখো, এই যে ইনকাম স্টেটমেন্ট লিখছি কি ফর দি কোয়ার্টার এন্ডেড অন March 31, 2010। ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট, এবং এটা আমি আগেই বলেছিলাম, ইনকাম স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই যে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম, মনে আছে তোমাদের? পয়েন্ট অফ টাইম হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই তারিখে, আর পিরিয়ড অফ টাইম হচ্ছে পুরো একটা সময় ধরে। যেমন ধরো 3 মাস পুরোটার জন্য হচ্ছে নেট প্রফিট অথবা নেট লস ক্যালকুলেট করব, সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর ব্যালেন্স শিট তৈরি করা হয় একটা বিজনেসের একটা নির্দিষ্ট দিনের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। ওইটা সময়ের আগে পরে ওই ব্যালেন্স শিট ঠিক থাকবে না। ক্লিয়ার? এখন আমাদের যে ব্যালেন্স শিট তৈরি করা হচ্ছে তোমরা একটু দেখো।
এই ব্যালেন্স শিটকে বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। কেন ক্লাসিফাইড ব্যালেন্স শিট? কারণ এখানে আমরা আমাদের স্ক্রিনে তো ব্যালেন্স শিট আসে নাই। কেন কই আসছে তো? তো ব্যালেন্স শিট আসে নাই? আসছে আসছে। ম্যাম আমার আসে নাই। তুমি একটু রিফ্রেশ করো তাহলে। আর কারো সমস্যা হচ্ছে? না ম্যাডাম। না ম্যাডাম। বুঝি নাই। আমার এখানে তো ঠিক আছে, আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে ম্যাম। আমার এদিকে সমস্যা সম্ভবত, আমার এখানে আসে নাই। তোমার ডিভাইসের সমস্যা কিনা একটু দেখো। আচ্ছা দেখো, আমাদের এই ব্যালেন্স শিটকে বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। অ্যাকর্ডিং টু IFRS, we have to prepare balance sheet classifying the assets and liabilities. তো ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করার একটা ফরম্যাট আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এই ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমরা বেসিক্যালি দেখাবো A ইকুয়াল L প্লাস P, মানে অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এবং দেখা যাবে কি টোটাল অ্যাসেটের পরিমাণ টোটাল লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটির সমান হবে। অ্যাসেটকে আমরা কিভাবে প্রেজেন্ট করব দেখো ব্যালেন্স শিটে। কারেন্ট অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্টস, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস, ইনটেনজিবল অ্যাসেটস, এই চারটা ভাগে ভাগ করব। এগুলো শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এটা পেজ নাম্বার দেখো, কত নাম্বার পেজ লিখে রাখো, পেজ নাম্বার 162, 162 নাম্বার পেজ। এখানে ক্লাসিফাইড ব্যালেন্স শিট সম্পর্কে ডিটেলস দেওয়া আছে খুবই সহজভাবে। অ্যাকাউন্টিং বোঝার জন্য আসলে এই কাইসুকি মেলের বইটির চাইতে সহজ বই আর নেই। যে কিছুই পারে না সেও যদি এই বইটা রিডিং পড়ে অ্যাকাউন্টিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে ওভারঅল। বুঝতে পেরেছো? এখন দেখো, ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমরা কি করব, অ্যাসেটকে চারটা ভাগে ভাগ করব, কারেন্ট অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট। এরপরে লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটির মধ্যে আসলে লাইবিলিটিস কে ভাগ করব, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। আর ওনার্স ইকুইটির ফিগারটা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে আমরা যেভাবে করেছিলাম ওইটাই চলে আসবে। ক্লিয়ার? তো আমি একটু তোমাদের সংক্ষেপে দেখাচ্ছি। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে ডিটেইলড ক্লাসিফাইড ব্যালেন্স শিট কিরকম হওয়া উচিত। তো ওখানে দেখো কারেন্ট অ্যাসেটস, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, এই চারটার যোগফল হচ্ছে টোটাল অ্যাসেট। এরপরে আসো লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, এই দুইটা মিলিয়ে হচ্ছে টোটাল লাইবিলিটিস। টোটাল লাইবিলিটিস এর সাথে যখন আমি ক্যাপিটাল যোগ করব তাহলে পাবো টোটাল লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই ক্লাসিফাইড ব্যালেন্স শিটের আইটেমগুলো ডিটেল পড়বা, একদম থ্রুলি 3 বার করে পড়বা, তাহলে ব্যালেন্স শিট মুখস্থ হয়ে যাবে। মানে ব্যালেন্স শিটে কোন কোন আইটেম আসবে। আমি প্রথমেই বলি, কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝা যাচ্ছে? কারেন্ট অ্যাসেটস আর অ্যাসেটস দ্যাট এ কোম্পানি এক্সপেক্টস টু কনভার্ট টু ক্যাশ অর ইউজ আপ উইদিন 1 ইয়ার। যে অ্যাসেট গুলো ক্যাশে, আরেকটা বিষয় এখানে আসে নাই, যে অ্যাসেট গুলো বর্তমানে ক্যাশ কন্ডিশনে আছে অথবা আগামী 1 বছরের মধ্যে ক্যাশে কনভার্ট হবে অথবা আগামী 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এগুলোই হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে 1 বছরের মধ্যে যেগুলো ক্যাশ আছে অথবা ক্যাশে কনভার্ট হবে অথবা যে অ্যাসেট গুলো নিঃশেষ হয়ে যাবে সেগুলোকে বলা হয় কি
কারেন্ট অ্যাসেট। তো এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে দেখো লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে বোঝায় আসলে বেসিক্যালি 1 ইয়ারের পরে যে ইনভেস্টমেন্টের রিটার্ন আসবে, যে ইনভেস্টমেন্টগুলো 1 বছরের বেশি সময় ধরে থাকবে। দেখো long-term investments are general investment in stock and bonds of other companies that are normally held for many years, and long-term assets such as land or buildings that a company is not currently using in its operating activities. আচ্ছা, লং টার্ম অ্যাসেট তাহলে কি? যে অ্যাসেট গুলো তোমাকে অনেক বছর ধরে রিটার্ন দিবে সেগুলোই হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। 1 বছরের মধ্যে হলে কারেন্ট অ্যাসেট। আর যদি কোনো ইনভেস্টমেন্ট 1 বছরের বেশি সময় ধরে অনেক বছর ধরে রিটার্ন দেয় সেগুলোকে বলা হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। দেখো ইনভেস্টমেন্ট বলা আছে। তারপরে দেখো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট দেখো আর assets with relatively long useful lives that a company is currently using in operating the business. এখানে কি কি আসবে? ল্যান্ড, বিল্ডিংস, মেশিনারিজ, ইকুইপমেন্টস, ডেলিভারি ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট সেকশনে আসবে। এখানে একটা বিষয়, এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টও কিন্তু লং টার্ম অ্যাসেট এবং প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট। লং টার্ম প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হতে হলে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে। মানে কি? ফিজিক্যালি এটা আমার টাচ করা যাবে, দেখা যাবে, এক্সিস্টেন্সটা বোঝা যাবে, তাহলে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে আসবে। এক্সাম্পল দেওয়া আছে। তারপরে দেখো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ইনট্যাঞ্জিবল অ্যাসেটও কিন্তু লং টার্ম অ্যাসেট, কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে পার্থক্য হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের থাকবে। যেমন ধরো বিল্ডিং, ল্যান্ড, ইকুইপমেন্ট, এগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ঠিক কিনা? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস মিস। কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না। ইনট্যাঞ্জিবল অ্যাসেটে কি কি আসে? গুডউইল, প্যাটেন্ট, কপিরাইট, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কেন ইনট্যাঞ্জিবল? এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট দিজ অ্যাসেটস উইল বেনিফিট দ্য বিজনেস অর্গানাইজেশন ওভার দ্য ইয়ার্স। বুঝাতে পেরেছি? এই জন্য এগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যেমন ধরো কোনো বিজনেসের গুডউইল অথবা সুনাম যদি থাকে, তাহলে এটা বছরের পর বছর বিজনেসে গুডউইলের কারণে বেনিফিটেড হবে। কাস্টমাররা আগে ওই কোম্পানির প্রতি অ্যাট্রাক্টেড হবে, কিন্তু গুডউইলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। এটার সাইজ কি তুমি মেজার করতে পারবা? মেজার করা যাবে না। সো গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। আমাদের অ্যাসেট সেকশন কমপ্লিট। এখন লাইবিলিটিস এর ক্ষেত্রে আসো। কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। দেখো কারেন্ট লাইবিলিটিস আর অব্লিগেশনস দ্যাট দি কোম্পানি ইজ টু পে উইদিন দ্য কামিং ইয়ার। আগামী 1 বছরের মধ্যে যে লাইবিলিটিস গুলো পেমেন্ট করতে হবে সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। আর লং টার্ম লাইবিলিটিস আর অব্লিগেশনস দ্যাট এ কোম্পানি এক্সপেক্টস টু পে আফটার 1 ইয়ার। যে লাইবিলিটি গুলো 1 বছরের বেশি সময় পরে পেমেন্ট করবে সেগুলোকে বলা হবে লং টার্ম লাইবিলিটি। ক্লিয়ার? তো তোমরা এখান থেকে এক্সাম্পল গুলো সহ মুখস্থ করবা যদি পরীক্ষায় এই ধরনের আইটেম থাকে, যাতে বুঝতে পারো। ক্লিয়ার? এখন আমরা আমাদের প্রবলেমে যাই। আচ্ছা, অ্যাসেটের ক্ষেত্রে আসো। প্রথমে লিখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের জন্য ট্রায়াল ব্যালেন্সে দেখো ক্যাশ সরাসরি লিখবো। এরপরে হচ্ছে সাপ্লাইজ 1050। সাপ্লাইজ রিলেটেড কিন্তু আমাদের একটা জার্নাল ছিল। কি ছিল? সাপ্লাইজ ক্রেডিট 670। তাহলে দেখো সাপ্লাইজ 1050, সাপ্লাইজ থেকে কনজিউম হচ্ছে কত? আমরা সাপ্লাইজকে ক্রেডিট করেছিলাম, মনে আছে জার্নালে? হ্যাঁ,
সাপ্লাইজ ক্রেডিট, তার মানে সাপ্লাইজ কমবে, কমে কত আর 670 কমে আলটিমেটলি 380, দেখো ফাইনাল ফিগার চলে আসছে। নেক্সট ওয়ান অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস আনবিল্ড, কেন আনবিল্ড আসছে? আমাদের 5 নাম্বার এন্ট্রিতে ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তাহলে এই অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে এটা যোগ করে দিব, যোগ করে পাচ্ছি ফাইনাল ফিগার। প্রিপেইড ইন্স্যুরেন্স দেখো 2400 লেস এক্সপায়ার্ড 1800। প্রিপেইড ইন্স্যুরেন্স আমরা কি করেছিলাম? প্রিপেইড ইন্স্যুরেন্স জার্নালে ক্রেডিট, আর এখানে কি ডেবিট। এই দেখো, সরি, এই যে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে ডেবিট ট্রায়াল ব্যালেন্সে, আর জার্নালে কি ক্রেডিট। তাহলে ক্রেডিট হলে কি করব? আমার ট্রায়াল ব্যালেন্স ফিগার থেকে মাইনাস করে 1800 হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। এই চারটা ফিগার যোগ করে আমি পাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেটস। তারপরে আসো লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা এখানে একটু চেক করি আছে কিনা। লং টার্ম ইনভেস্টমেন্ট হবে কি ইনভেস্টমেন্ট ইন বন্ড, ইনভেস্টমেন্ট ইন স্টক এটসেট্রা, এগুলো হবে লং টার্ম ইনভেস্টমেন্ট। এই ধরনের কোনো আইটেম কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে নাই, তো আমরা কি করব? জাস্ট লং টার্ম ইনভেস্টমেন্ট হেডিং লিখে নীল করে দিব। 3 নম্বরে দেখো প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের জন্য দেখো এখানে কি কি আছে, ক্যাশ সাপ্লাইজ কি কি আছে। ইকুইপমেন্ট একটা আইটেম আছে, ইকুইপমেন্ট আমরা লিখবো। ইকুইপমেন্টের পরে আর কোনো কিছু আছে? ফার্নিচার, বিল্ডিং, মেশিনারিজ, আর কোনো আইটেমে কিন্তু নাই। তাহলে এই সেকশনে একটা আইটেম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইকুইপমেন্ট। আচ্ছা, ইকুইপমেন্ট কত? 30,000। এখন আসো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ইকুইপমেন্টের উপরে আমাদের ডেপ্রিসিয়েশন ছিল কত? 1000। তোমরা জার্নাল দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, accumulated depreciation credit 1000। এই accumulated depreciation হচ্ছে আসলে কন্ট্রা অ্যাসেট আইটেম, কারণ accumulated depreciation এর কারণে আমার অ্যাসেট ভ্যালু ইনডাইরেক্টলি কমে যায়। তো আমরা accumulated depreciation কে এখানে এভাবে মাইনাস দিয়ে লিখব, accumulated depreciation 1000। কেউ একজনের প্রবলেম, সরি কোশ্চেন ছিল accumulated depreciation নিয়ে, কে প্রশ্ন করছিলা? জি ম্যাম, বলছিলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে বুঝাই, মনে রাখবা যে ওই রিলেটেড অ্যাসেটের উপরে টোটাল কত ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। বুঝতে পেরেছো? টোটাল ডেপ্রিসিয়েশনের পরিমাণটাই হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। নেক্সট ওয়ান ইনট্যানজিবল অ্যাসেটস। আমাদের এখানে কোনো ইনট্যানজিবল অ্যাসেট আছে কিনা দেখি। দেখো এই যে গুডউইল, প্যাটেন্ট, কপিরাইট, এ ধরনের কিছু আছে ইনট্যানজিবল অ্যাসেটে? ট্রায়াল ব্যালেন্সে কিছু আছে কিনা? থাকলে এখানেই থাকবে। দেখো নেই, যেহেতু নেই আমরা নীল করে দেব, নীল। টোটাল অ্যাসেটস 48,730। এখন আসো লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। প্রথমে লিখলাম কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে প্রথমে ট্রায়াল ব্যালেন্স থেকে আসবে। এই যে ধরো কি কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এই আইটেমগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, কারণ এগুলো সাধারণত 1 বছরের মধ্যে পেমেন্ট হয়। তাহলে এই দুইটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এরপরে মনে রাখবা অগ্রিম আয়, অগ্রিম আয় এবং বকেয়া খরচ যদি থাকে, তোমরা নোট লিখো, অগ্রিম আয় এবং বকেয়া খরচ। অগ্রিম আয়, বকেয়া খরচ, এগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তিন নম্বরে কি আছে? তিন নম্বরে ইন্টারেস্ট পেয়েবল আছে না?
ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, কারণ কি ইন্টারেস্ট আমরা এখনো পেমেন্ট করি নাই। তাহলে টোটাল 3টা কারেন্ট লাইবিলিটিস আইটেম পাচ্ছি। টোটাল করলাম। লং টার্ম লাইবিলিটিস নেই। লং টার্ম লাইবিলিটিস বলতে বোঝায় যেমন ধরো ব্যাংক লোন, লং টার্ম লোন, তারপর হচ্ছে মর্টগেজ পেয়েবল। তোমরা যখন কাইসো কিমেলের বইটা পড়বা ওখানে বেশ কিছু এক্সাম্পল পাবে, এক্সাম্পল গুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? আইটেম গুলো মুখস্থ করে নিবা যাতে দেখলেই বুঝতে পারো। এরপরে দেখো ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কিন্তু আমাদের আগে ক্যালকুলেট করা আছে 26,080। তো 26,080 আমরা এখানে লিখলাম। টোটাল লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি আসলো। এই দুইটা যোগ করার পরে কি কি, এই যে লাইবিলিটিস আইটেম এবং ওনার্স ইকুইটি, আমরা দেখলাম কি টোটাল অ্যাসেটস ইকুয়াল টোটাল লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? পরীক্ষায় একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অবশ্যই থাকবে। ম্যাম এটা কত মার্কসের জন্য আসে সচরাচর? তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এই তো থাকে 25, 30, যদি ইলাবোরেট কোশ্চেন হয় 35, এরকম। ম্যাম আজকের পিডিএফটাও দিয়ে দিন গতকালকারটার সাথে। দুইটাই আমি একসাথে পাঠাই দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম। সেম আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে P4 1B। P4 1B এটা অবশ্যই করবা তোমরা। আজকে এই দুইটা সমস্যা সমাধান করবা যাতে কোনো প্রশ্ন থাকলে আগামীকাল ক্লাসে করতে পারো, ঠিক আছে? পেজ নাম্বার কত বলছিলাম? 162। আমি লিখে দিলাম। তাহলে আমরা শেষ করি, কেমন? আগামীকাল ক্লাস কয়টায়? 10টায় না? P4 1B অবশ্যই সলভ করবা। আমি এটা এখন পাঠাই দিচ্ছি, তোমরা ক্লাসরুমে আপলোড দাও। তবে আজকে দুইটা প্রবলেম সাথে পেজ নাম্বার 162 থেকে ক্লাসিফাইড ব্যালেন্স শিটের যতটুকু ডিটেলস দেওয়া আছে ডিসকাশনটা পড়বা, ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি শেষ করলাম। না ম্যাম। ঠিক আছে।